রমজান মাসকে স্বাগত জানাতে নানা প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছেন গাজার জনগণ। অঞ্চলটিতে বর্তমানে যুদ্ধবিরতি চলছে। গত ১৯ জানুয়ারি থেকে গাজায় একটি অস্ত্রবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়, তবে সংকট এখনও পুরোপুরি কাটেনি। বর্তমানে গাজায় খাদ্যের অভাব, বাসস্থানের সমস্যা এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থা অত্যন্ত দুর্বল। দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষের কারণে গাজার মানুষের জীবন কঠিন হয়ে উঠেছে। তবু এবারের রমজান মাস সুন্দরভাবে পালনের জন্য যতটুকু সম্ভব তারা চেষ্টা করে যাচ্ছেন। গাজা ইসরায়েলের ১৫ মাসের নির্মম বোমাবর্ষণের পর ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। এই ধ্বংস হওয়া নগরীকেই ব্যানার ও পতাকা দিয়ে সাজিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন গাজার বাসিন্দারা। এই পবিত্র মাসের শুরুতে একতা ও আশার অনুভূতি হৃদয়ে ধারণ করে রঙিন আলো দিয়ে ভবনগুলো সাজাচ্ছেন এই বাসিন্দারা। অনেকের কাছে এই প্রস্তুতিগুলো কষ্টের মাঝে শান্তি ও আধ্যাত্মিক শক্তির একটি প্রতীক। এছাড়া রমজান মাসকে স্বাগত জানাতে রাস্তাগুলো সাজিয়ে তুলছে ফিলিস্তিনিরা, প্রস্তুত করছে ঐতিহ্যবাহী খাবার। গাজা শহরের দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে রমজান করিম। টিআরটির একটি প্রতিবেদনে গাজার কিছু প্রস্তুতির ছবি তুলে ধরা হয়। সেখানে দেখা যায় গাজার বাসিন্দারা আলোকসজ্জা কিনতে দোকানে ভিড় করছেন। অনেকেই রমজান মাস উপলক্ষে শপিং করছেন ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করছেন। পাশাপাশি ঐতিহ্যবাহী খাবার কদাইফ তৈরিতে অনেককে ব্যস্ত দেখা গেছে। পরিবারগুলো পবিত্র মাসের আধ্যাত্মিক রীতি ও রমজান মাসের ঐতিহ্য ধরে রাখার জন্য সংকল্পবদ্ধ। তবে যেসব মানুষ আর্থিক সংকটের কারণে গৃহহীন, তারা আগের মতো সাজসজ্জা বা রমজানের প্রস্তুতি নিতে পারছেন না। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী ইসরায়েলের বোমা বর্ষণের কারণে প্রায় ১.৫ মিলিয়ন ফিলিস্তিনি গৃহহীন হয়ে পড়েছেন। গাজার এক দোকানদার হোসাম আল আজুজ গণমাধ্যমকে জানান, আগে রমজান মাস ছিল আরও জমজমাট, তবে এখন পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। তিনি বলেন, মানুষ এখন আহত, বাজারেও তেমন চলাচল নেই। এছাড়া অর্থ সংকটের পাশাপাশি গাজার বাসিন্দারা বিদ্যুৎ সহ অন্যান্য অসুবিধাও অনুভব করছেন। ইফাত জাহান, বাংলাভিশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরল এক বাকবিতণ্ডা ঘিরে শেষ হতে যাচ্ছে আমেরিকা ও ইউরোপের বন্ধুত্ব। ভেঙে পড়তে যাচ্ছে পশ্চিমাদের দীর্ঘদিনের সামরিক জোট ন্যাটো। কারণ আমেরিকার দীর্ঘদিনের মিত্র ইউরোপের দেশগুলো ট্রাম্প জেলেনস্কি বাকযুদ্ধের পর সমর্থন দিচ্ছে ইউক্রেনকে। সমালোচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, বলেছেন এটি আমেরিকার বাজে নেতৃত্ব। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগে থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নানা পদক্ষেপের কথা বলে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেন প্রশাসন যেখানে ইউক্রেনের সবচেয়ে সহযোগী বন্ধু হিসেবে স্বীকৃত, সেখানে ট্রাম্প প্রশাসনের ভিন্ন নীতিতে আগানোর কারণ কি? কেনই বা রাশিয়ার দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র? বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে বেশ কয়েকটি স্বার্থ রয়েছে। এই মুহূর্তে বিশ্ববাজারে জ্বালানি তেলের আমদানির জন্য যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে ভালো বিকল্প হতে পারে রাশিয়া। ট্রাম্প প্রশাসন বিষয়টি আগেই তাদের নজরে রেখেছে। এছাড়া ইউক্রেনে বিলিয়ন বিলিয়ন অর্থ সহায়তার ব্যাপারটি লাভজনক মনে করছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটোতে নতুন করে মোটা অঙ্কের অর্থ বরাদ্দের ব্যাপারেও আগ্রহ নেই ট্রাম্পের। এজন্য ন্যাটোর সাথেও দূরত্ব তৈরি হচ্ছে ট্রাম্প প্রশাসনের। দিন শেষে জোট বা দলীয় স্বার্থ নয়, ট্রাম্পের ফোকাস ব্যক্তিগত স্বার্থের দিকে। মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার পর থেকেই এমন মনোভাব বেশি দেখা যাচ্ছে। অবৈধ অভিবাসীদের বিতাড়িত করা কিংবা পানামা খালের নিয়ন্ত্রণ নেয়া, গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা, গাজা ইস্যুতে একের পর এক সমালোচনার জন্ম দিয়েছেন ট্রাম্প। সবশেষ ইউক্রেন যুদ্ধ বন্ধে জেলেনস্কির সাথে বৈঠকে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়ন এবং ন্যাটো থেকে দূরত্ব তৈরি করা, এসবই ট্রাম্পের ব্যক্তি স্বার্থের ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য বিশ্লেষকদের। এর আগে ট্রাম্পের কাছে সম্মানজনক আচরণ না পেয়ে ওভাল অফিস ছেড়ে লন্ডনে পাড়ি জমান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাকে সমর্থন জানিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছেন জার্মানি, ফ্রান্স, স্পেন, পোল্যান্ড, নেদারল্যান্ডস সহ ইউরোপীয় নেতারা। জার্মান চ্যান্সেলর ওলাফ শলস বলেছেন, ইউক্রেনের নাগরিকদের চেয়ে শান্তি আর কেউ চায় না। তারা যৌথ চেষ্টায় এটি সমাধানের পথ খুঁজছে। ইউক্রেনকে জার্মানি এবং ইউরোপের ওপর ভরসা রাখতে বলেছেন জার্মান চ্যান্সেলর। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।
হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির নাটকীয় তর্কযুদ্ধ সেখানেই শেষ হয়নি। আমেরিকা ছাড়িয়ে ইউরোপেও ছড়াচ্ছে এর রেশ। দুই রাষ্ট্রপ্রধানের সংলাপের জের নাড়িয়ে দিচ্ছে দুর্বল হয়ে পড়া অনেক আন্তর্জাতিক জোট সম্পর্কের ভিত্তি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের রাশিয়া প্রীতির কারণে বিশ্ব রাজনীতির মঞ্চে দেখা দিচ্ছে নতুন সমীকরণ। পশ্চিমা সামরিক জোট ন্যাটোতেও লেগেছে সংকটের ধাক্কা। বিভিন্ন সময় ন্যাটোকে অচল বলে দাবি করে এসেছেন ট্রাম্প। ইউক্রেন ইস্যুতে মিত্রপক্ষের অবস্থান ভিন্নতার কারণে প্রকাশ্যে উঠে আসছে নানামুখী দ্বন্দ্ব। এর ফলে শেষ পর্যন্ত কি ভেঙে যাবে পশ্চিমা জোট? রাশিয়াকে বন্ধু বানিয়ে ইউরোপকে পরিত্যাগ করবেন ট্রাম্প? তাহলে কি পুতিনের ইচ্ছামতোই নির্ধারিত হতে যাচ্ছে বর্তমান যুদ্ধের গতিপথ? সম্প্রতি জেলেনস্কির উপর ট্রাম্পের অসম্মানজনক আচরণ ও চেঁচামেচির বিষয়টি আকস্মিক মনে হলেও বহুদিন থেকেই দুই নেতার মাঝে ছিল তিক্ততার সম্পর্ক। 2019 সালের 25 জুলাই এক ফোনালাপ থেকে শুরু হয় সমস্যা। অভিযোগ ওঠে জেলেনস্কির উপর চাপ প্রয়োগ করে ট্রাম্প তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেন ও হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত শুরুর চেষ্টা করেছেন। এই ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শুরু হয় অভিশংসন প্রক্রিয়া। চাপ অনুভবের বিষয়টি জেলেনস্কি স্বীকার না করলেও তখন থেকেই তাদের মধ্যে বপন হয় অবিশ্বাসের বীজ। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার বিষয়টি ডোনাল্ড ট্রাম্প কখনোই সমর্থন করেননি। তিনি এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে একজন স্বৈরশাসক হিসাবে আখ্যাও দিয়েছিলেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার কিছুদিন পরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেন ট্রাম্প। ইউক্রেনকে বাদ দিয়ে শুরু করেন শান্তি আলোচনা। এমন পদক্ষেপ অবাক করে জেলেনস্কি সহ ইউরোপীয় মিত্রদের। অবস্থা দেখে মনে হচ্ছে ইউক্রেনের বিরল খনিজ সম্পদে ভাগ বসানো ও সহায়তার অর্থ আদায় ছাড়া আর কোনো কিছুর প্রতি মনোযোগ দিতে রাজি নন ট্রাম্প। রাশিয়া ও তার পশ্চিমা বিরোধী মিত্রদের কাছ থেকে নিরাপত্তার স্বার্থে প্রতিষ্ঠিত হয় নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো। কোনো সদস্য রাষ্ট্রের উপর শত্রুর আক্রমণ ঠেকাতে একযোগে কাজ করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ সংস্থাটি। বিভিন্ন সময় এই সামরিক জোট থেকে আর্থিক সহায়তা হ্রাস করার হুমকি দিয়ে এসেছেন ট্রাম্প। এর আগে তিনি মন্তব্য করেছিলেন, ন্যাটোভুক্ত কোনো দেশ সংস্থাটির বকেয়া অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের উপর হামলা চালাতে রাশিয়াকে উৎসাহিত করবেন তিনি। ইউক্রেন সংকটে ন্যাটোর প্রতি ট্রাম্পের ক্রমবর্ধমান বিরূপ মনোভাব সংকটের দিকে ঠেলে দিচ্ছে ইউরোপকে। ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে সম্পর্কের টানাপোড়েন, ন্যাটো জোটের সঙ্গে ট্রাম্পের বিরোধ এবং পুতিনের সঙ্গে ট্রাম্পের উষ্ণ সম্পর্কের জেরে তৈরি হতে পারে সংকটের নতুন ঝড়। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেন হারাতে যাচ্ছে তার সবচেয়ে শক্তিশালী মিত্রের সমর্থন। বিকল্প হিসাবে ইউরোপের দিকে ঝুঁকতে পারেন জেলেনস্কি। তবে নিজেদের হিসাব নিকাশে ব্যস্ত ইউরোপের আশ্বাস ঠিক কতটা কাজে আসবে ইউক্রেনের সেটা এখনো পরিষ্কার না। এমন পরিস্থিতিতে সঠিক কূটনৈতিক পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আরও বাড়বে ইউক্রেন ও ইউরোপের বিপদ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নতুন ষড়যন্ত্র ফাঁস করলেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের খান। 27 ফেব্রুয়ারি তিনি তার নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি পোস্টের মাধ্যমে যারা নতুন নামে ও নতুন পরিচয়ে সম্প্রতি বাংলাদেশে প্রবেশ করেছে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে অভিযোগ উঠতে থাকে বহু বছর ধরে বাংলাদেশকে অস্থিতিশীল করতে কাজ করে যাচ্ছিল এই গোয়েন্দা সংস্থাটি। আর এই উদ্দেশ্যে আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে ব্যবহার করা হয়েছিল প্রধান অস্ত্র হিসেবে। এমনকি অনেক বিশ্লেষকই বিডিআর হত্যাকাণ্ডের সাথেও সরাসরি রয়ের সংশ্লিষ্টতা খুঁজে পেয়েছেন। আগামী ডিসেম্বরে হতে যাচ্ছে নির্বাচন, আর এই নির্বাচনের আগে দেশে রয়ের আগমন ঠিক কী ইঙ্গিত করছে? এর আগে চলতি বছরের 24 জানুয়ারি জুলকারনাইন তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে রয়ের 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় প্রকাশ করেন। তিনি লেখেন, ভারতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তা গত 6 নভেম্বর 2024-এ ঢাকায় আসেন। ভারতীয় হাইকমিশন তাদের এই সফরের ব্যবস্থা করে। জুলকারনাইন আরও জানান, তথ্য প্রমাণ যাচাই করে জানা গেছে যে 6 নভেম্বর 2024 এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-227-এ রয়ের অ্যাডভাইজর ও পরিচালক পর্যায়ের 2 কর্মকর্তা অশোক কুমার সিনহা এবং কঞ্জক তাসি খাম্পা ঢাকায় পৌঁছান।
ঢাকায় তাদের গ্রহণ করতে বিমানবন্দরে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই রয়ের কর্মকর্তারা মূলত ভারতের আইপিএস কর্মকর্তা। আইপিএস থেকে 2007 সালে অশোক এবং 2013 সালে কঞ্জককে ডেপুটেশনে রতে পাঠানো হয়। এই দুই কর্মকর্তা বাংলাদেশে আসার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ও বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর সাথে ভেঙে পড়া সম্পর্ক পুনঃস্থাপন করা। সাইদ লেখেন, আওয়ামী সরকারের সময় যে ধরনের অভ্যর্থনা পেয়ে তারা অভ্যস্ত, এবার হয়েছে ঠিক তার উল্টো। আগে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা কোনো প্রোটোকলের তোয়াক্কা না করলেও এবার তাদের সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এনএসআই এবং ডিজিএফআইয়ের পক্ষ থেকে কর্মকর্তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে রুটিন সম্পর্কের বাইরে কোনো বিশেষ সম্পর্ক স্থাপনের সুযোগ নেই। বাংলাদেশের এর কভার ও ডিপ কভারে থাকা অপারেটরদের নিষ্ক্রিয় করতেও তাদের পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশ পক্ষের কাছ থেকে আশানুরূপ সাড়া না পেয়ে এই কর্মকর্তারা অত্যন্ত হতাশ হন, যা পরবর্তীতে তারা যে হোটেলে অবস্থান করছিলেন ওই হোটেলের কর্মীদের সাথে অহেতুক দুর্ব্যবহারের মাধ্যমে স্পষ্ট হয়। 5 আগস্টের পর থেকে অনেকটা শীতল ভারত ও বাংলাদেশের সম্পর্ক। এর পেছনে রয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দেয়া, সীমান্ত উত্তেজনা সহ নানান ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে দুই দেশ। এমন সময়ে আবার বাংলাদেশের এর আরও একটি দল প্রবেশ করেছে বলে দাবি করছেন এই অনুসন্ধানী সাংবাদিক। কি হতে পারে তাদের উদ্দেশ্য? নির্বাচনকে সামনে রেখে কি বাংলাদেশকে অস্থিতিশীল করতে নতুন ষড়যন্ত্রে নেমেছে ইমরান মাহমুদ, বাংলাভিশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তিক্ত সম্পর্কের জেরে ব্যাপক চাপে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। তিক্ততার জেরে এরই মাঝে ট্রাম্প সাময়িকভাবে ইউক্রেনের সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে ইইউর মাঝে মতবিরোধ দেখা দিয়েছে। হাঙ্গেরি সহ কেউ কেউ ইউক্রেনের সহায়তা বন্ধ করে দেওয়ার পক্ষে। এরপরও কিয়েভে সহায়তা অব্যাহত রাখলে রাশিয়ার সাথে ইইউর সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। বরাবরই এই যুদ্ধ থেকে ন্যাটো ও ইউরোপের দেশগুলোকে দূরে থাকার আহ্বান জানিয়ে আসছে মস্কো। অন্যথায় হামলার হুঁশিয়ারি দিয়ে আসছে তারা। তবে তা যেন কানেই তুলছে না ইইউ। এ অবস্থায় রাশিয়ার সাথে ইইউ সংঘাতে জড়ালে সূত্রপাত হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের এবং তা পারমাণবিক যুদ্ধেও রূপ নিতে পারে বলে অনেকের আশঙ্কা। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া আদৌ কি রাশিয়ার বিরুদ্ধে টিকতে পারবে ইউরোপীয় ইউনিয়ন? এই প্রশ্ন বড় হয়ে দেখা দিচ্ছে। এরই মাঝে ইইউ ও রাশিয়া যুদ্ধে জড়ালে পশ্চিমা মিত্র দেশগুলোকে রক্ষায় যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে না বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। উদ্ভূত বাস্তবতায় রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সামরিক শক্তির তুলনা প্রতিতুলনা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছেন, এককভাবে রাশিয়ার কাছে যত পারমাণবিক অস্ত্রের মজুদ আছে, ইইউ অন্তর্ভুক্ত ২৭টি দেশ তার কাছে নগণ্য। আসলেই কার সমরাস্ত্র ভাণ্ডার কতটা শক্তিশালী তা নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশ করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসও এ নিয়ে একটি বিশ্লেষণী প্রতিবেদন প্রকাশ করেছে। ইউরেশিয়ান টাইমসের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার তুলনায় ইইউ অন্তর্ভুক্ত ২৭টি দেশের মোট সামরিক বাজেট বেশি হলেও পরমাণু অস্ত্রসহ অনেক ক্ষেত্রেই এগিয়ে রাশিয়া। রাশিয়ার বার্ষিক সামরিক বাজেট $৮৬.৪ বিলিয়ন। অন্যদিকে ইইউর বার্ষিক সামরিক বাজেটের পরিমাণ $৩০০ বিলিয়ন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। এদিকে রাশিয়ার সামরিক বাহিনীতে সক্রিয় সদস্য সংখ্যা ১০ লাখ হলেও ইইউর হাতে আছে ১৩ লাখ সেনা সদস্য। তবে রিজার্ভ বাহিনীর ক্ষেত্রে এগিয়ে রাশিয়া। তাদের হাতে আছে ২০ লাখ রিজার্ভ সৈন্য। ইইউর রিজার্ভ সৈন্য সংখ্যা ১৭.৫ লাখ। রাশিয়ার কাছে ট্যাঙ্ক আছে ১২,২৬৭টি। ইউরোপীয় ইউনিয়নের সম্বল মাত্র ৪,৩৭৭টি। এছাড়া রাশিয়ার সাঁজোয়া যুদ্ধযানের সংখ্যা ১,২৪,১৭২টি। অন্য পক্ষের হাতে সাঁজোয়া যুদ্ধযান আছে ৩০,৫১০টি।
এদিকে রাশিয়ার মোট কামানের সংখ্যা 18,266টি, যার মাঝে স্বয়ংক্রিয়ভাবে গোলা ছুড়তে সক্ষম কামান 6,443টি। ইইউর মোট কামান সংখ্যাই 6,416টি। এর মাঝে স্বয়ংক্রিয়ভাবে গোলা ছুড়তে সক্ষম 1,965টি। এছাড়া রাশিয়ার রকেট ছুড়তে সক্ষম কামানের সংখ্যা 4,331টি। অপরপক্ষের কাছে এর পরিমাণ 778টি। অন্যদিকে সামরিক বিমানের ক্ষেত্রে সামান্য এগিয়ে ইউরোপীয় ইউনিয়ন। তাদের হাতে আছে মোট 5,392টি সামরিক বিমান, যার মাঝে ফাইটার, মাল্টিরোল ও অ্যাটাক এয়ারক্রাফট 1,473টি। মোট রুশ সামরিক বিমানের সংখ্যা 4,418। এর মাঝে ফাইটার, মাল্টিরোল ও অ্যাটাক এয়ারক্রাফট 1,411টি। এর বাইরে রুশ সামরিক হেলিকপ্টারের সংখ্যা 1,665টি হলেও ইইউর সংগ্রহ 2,330টি। নৌশক্তিতে বেশিরভাগ ক্ষেত্রেই এগিয়ে ইইউ। তাদের মোট নৌযানের সংখ্যা 1,385। রাশিয়ার মোট নৌযান 653টি। এছাড়া ইইউর বিমানবাহী রণতরী 3টি। রাশিয়ার কাছে বিমানবাহী রণতরী আছে 1টি। এসবের বাইরে ইউরোপীয় ইউনিয়নের ডেস্ট্রয়ার ও ফ্রিগেট সংখ্যা যথাক্রমে 17 ও 78টি। রাশিয়ার মজুদ যথাক্রমে 14 ও 11টি। অন্যদিকে রুশ করভেট ও সাবমেরিন সংখ্যা যথাক্রমে 80 ও 66টি। ইইউর মজুদ যথাক্রমে 23 ও 59টি। এদিকে রাশিয়ার কাছে পরমাণু অস্ত্র আছে 5,889টি। বিপরীতে ইউরোপীয় ইউনিয়নের সম্বল মাত্র 519টি। সার্বিক প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন, পরমাণু যুদ্ধের সূচনা হলে রাশিয়া ইইউর চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবে। কেবলমাত্র যুক্তরাষ্ট্র তাদের পাশে দাঁড়ালেই প্রতিরোধ গড়তে সক্ষম হতে পারে তারা। যদিও পরমাণু অস্ত্রের প্রশ্নে যুক্তরাষ্ট্র রাশিয়ার থেকে বেশ পেছনে। যুক্তরাষ্ট্রের মজুদ পরমাণু অস্ত্র 3,700-র কিছু বেশি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। বিশ্ববিবেকের চোখের সামনে নির্মমতার চূড়ান্ত নজির স্থাপন করে সাজানো গোছানো ভূখণ্ড গাজাকে গুড়িয়ে প্রায় মাটিতে মিশিয়ে দিয়েছে মানবতার ফেরিওয়ালা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দখলদার ইসরায়েল। থেমে থেমে যা চলছে এখনও। এবছরের 4 ফেব্রুয়ারি ত্রাণকর্তা সেজে গাজাবাসীর জন্য মায়া কান্নায় আবির্ভূত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুনর্গঠনের নাম দেয়া হলেও এটি যে আদতে ফিলিস্তিনিদের ভিটে মাটি থেকে সদল বলে উচ্ছেদ করে গাজা দখলের নামান্তর, তা বুঝতে দেরি হয়নি। আল্লাহর দরবারে ফরিয়াদ আর আরব নেতাদের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কি বা করার ছিল অসহায় ফিলিস্তিনিদের। বেশ কিছুদিন ধরে গাজা পুনর্গঠন নিয়ে আরব নেতাদের তৎপরতার গুঞ্জন থাকলেও এবার ঘোষণা দিয়েই ট্রাম্পকে ঠেকাতে মাঠে নেমেছে আরব লীগ। গাজা দখলে ট্রাম্পের লোভাতুর ঘোষণার ঠিক 1 মাসের মাথায় বিকল্প পরিকল্পনা সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়েছে মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আরব লীগের সম্মেলনে। 91 পৃষ্ঠার পরিকল্পনা উত্থাপন করেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এ যেন বৃক্ষ পল্লবে সুশোভিত নতুন এক গাজা, ছিমছাম দালান আর পরিকল্পিত রাস্তাঘাটে চরম আকাঙ্ক্ষিত নগরী। পুনর্গঠনের পর গাজা দেখতে কেমন হবে তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে মিশরে উত্থাপিত প্রস্তাবে। সংবাদ সম্মেলনে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি জানান, মহা পরিকল্পনার বাস্তবায়ন হবে 3টি ধাপে। প্রথম ধাপে 6 মাস মেয়াদী কমিটি গঠনের পর তদারকির দায়িত্বে থাকবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এই পরিকল্পনা বাস্তবায়নে ফিলিস্তিনি কর্তৃপক্ষের তদারকিকে মেনে নিয়ে গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার পরোক্ষ ইঙ্গিতও দিয়েছে হামাস। প্রাথমিক ধাপের পর বাকি 2 ধাপের কাজ শেষ হতে সময় লাগবে কয়েক বছর। শুরুতে 15 লাখ ফিলিস্তিনির আবাসনের ব্যবস্থা হবে। পুনর্গঠনের কাজ চলাকালে গাজা ভূখণ্ড ছাড়তে হবে না ফিলিস্তিনিদের, যেখানে পুনর্গঠনের অজুহাতে ফিলিস্তিনিদের প্রতিবেশী রাষ্ট্রে পাঠিয়ে ফেরার রাস্তা বন্ধের কূটকৌশলে এগুচ্ছিলেন ট্রাম্প। আরব লীগের এই মহাপরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন বৈঠকে উপস্থিত জাতিসংঘ মহাসচিব।
I welcome and strongly endorse গাজা পুনর্গঠনে আরব লীগের এই উদ্যোগ, যা এই সম্মেলনে খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, তাকে আমি দৃঢ়ভাবে সমর্থন করে স্বাগত জানাচ্ছি। এই প্রচেষ্টায় সার্বিক সহায়তা দিতে জাতিসংঘ প্রস্তুত আছে। stands ready to fully cooperate in this endeavor. যুদ্ধবিরতি বাস্তবায়নে অবিলম্বে মধ্যস্থতা আলোচনায় জোর দিয়ে সকল জিম্মির মুক্তিও চেয়েছেন জাতিসংঘ মহাসচিব। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠক থেকে আরব লীগের প্রস্তাবে জোরালো সমর্থনের বার্তা দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আশ্বস্ত করেছেন পূর্ব জেরুজালেমকে রাজধানী ধরে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি অর্জন না হওয়া পর্যন্ত ফিলিস্তিনিদের হাত ছাড়বে না সৌদি আরব। আরব লীগের পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিদের তাড়ানোর অদ্ভুত প্রস্তাব উত্থাপনকারী মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসও। তবে গাজার নেতৃত্বে হামাসকে কোনোভাবেই মানা হবে না বলে সাফ জানিয়ে দেয়া হয়েছে। আরব লীগের পরিকল্পনাকে বাস্তবতা বিবর্জিত আর অচল বলে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ট্রাম্পের বিধ্বংসী পরিকল্পনাকে শক্ত টক্কর দিতে আরব লীগ নতুন পরিকল্পনা নিয়ে হাজির হলেও বাস্তবায়ন করতে দেবে কি দখলদার ইসরায়েল, যুক্তরাষ্ট্র আর তাদের দোসররা? চোখের সামনেই সহায় সম্বল, ভূখণ্ড আর প্রিয়জন হারানোর নিদারুণ কষ্ট বুকে চাপা দিয়ে পুনর্গঠিত শহরে ঘুরে বেড়ানোর, বেঁচে থাকার সৌভাগ্য হবে তো গাজাবাসীর? মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বিগত ১.৫ দশক স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ কতটা ভয়াবহতার মধ্যে ছিল, আয়নাঘর নিয়ে স্কাই নিউজের করা বিশেষ এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে তারই খণ্ডচিত্র। সাংবাদিক কর্ডেলিয়া লিঞ্চের করা ওই প্রতিবেদনে শুরুতেই দেখানো হয় কিভাবে রাষ্ট্রীয় মদদে মানুষ হত্যা করে লাশগুলো ডুবিয়ে দেয়া হতো বুড়িগঙ্গা সহ বিভিন্ন নদীতে। সেসব লাশ যেন ভেসে না ওঠে সেজন্য সেগুলোর সাথে বেঁধে দেয়া হতো সিমেন্টের ব্যাগ। ফলে কখনোই সেসব লাশের সন্ধান পায়নি নিহতদের পরিবার বা আত্মীয় স্বজন। স্কাই নিউজ জানায়, বাংলাদেশে গুমের ঘটনা তদন্তে গঠিত বিশেষ কমিশনের কাছে এখন পর্যন্ত ১৭০০ অভিযোগ জমা হয়েছে। কমিশনের সদস্য নাবিলা ইদ্রিসের ধারণা, হাসিনার আমলে ৩৫০০-এর বেশি মানুষকে গুম করা হয়েছে। এত মানুষের খোঁজ খবর বের করা কঠিন এক চ্যালেঞ্জ। এইসব নদী ছিল লাশ গুম করার অভিনব এক জায়গা। এখান থেকে ফরেনসিক তথ্য উপাত্ত সংগ্রহ করে কিছু প্রমাণ করা খুব কঠিন। অনেক ক্ষেত্রেই লাশের পেট চিরে ভেতরে সিমেন্ট বা ইট ঢুকিয়ে সেগুলোকে ডুবিয়ে দেওয়া হতো। সরকারের নির্দেশনায় এসব হত্যাকাণ্ড সংঘটিত হতো। এরই মাঝে এ ব্যাপারে বেশ কিছু তথ্য উপাত্ত মিলেছে। গণ অভ্যুত্থানে উৎখাত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সরাসরি মানুষ গুম করার নির্দেশ দিতেন বলে অভিযোগ প্রসিকিউটরদের। গুম করা এই সব মানুষকে আটকে রাখা হতো আয়নাঘর নামে দেশব্যাপী বিস্তৃত শত শত বন্দিশালায়। অনেককেই বছরের পর বছর আটকে রেখে নির্যাতন করা হতো। কাউকে কাউকে রাখা হতো চোখ বেঁধে, কারো বা জায়গা হতো অপ্রশস্ত জানালাবিহীন অন্ধকার কুঠুরিতে। সম্প্রতি তারই একটি পরিদর্শনের বিরল সুযোগ পায় স্কাই নিউজ। মানবতা বিরোধী এসব অপরাধের অভিযোগে মামলা প্রস্তুত করছেন প্রসিকিউটররা। এই আয়নাঘরে একটি কক্ষে ছিল বন্দীদের নির্যাতনের জন্য বিদ্যুৎ চালিত ভয়াবহ স্পিনিং চেয়ার। বন্দীদের এই চেয়ারে বসিয়ে অত্যধিক দ্রুত গতিতে ঘোরানো হতো। কাউকে ঝুলিয়ে রাখা হতো সিলিং থেকে বা পরিয়ে রাখা হতো শেকল। এই আয়নাঘরের অনেক কক্ষেই নিষিদ্ধ মাদক, জাল মুদ্রা, এমনকি বিস্ফোরকের দেখা মেলে। প্রসিকিউটররা বলছেন, এগুলো ভুয়া তথ্য প্রমাণ। এগুলোর অজুহাতেই আটকে রাখা হতো বন্দীদের। দেশ জুড়ে এরকম অজস্র আয়নাঘরের খোঁজ মিলছে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এখন পর্যন্ত ৭০০ থেকে ৮০০ আয়নাঘর শনাক্ত করা হয়েছে। আমরা এসব ঘটনায় সংশ্লিষ্ট কিছু কমান্ডার ও কর্মকর্তাদের জবানবন্দি নিয়েছি। শেখ হাসিনার নির্দেশেই এসব কাজে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন তারা। হাসিনা যা করেছেন তা সুস্পষ্টভাবে মানবতা বিরোধী অপরাধ। আমরা অবশ্যই আদালতে তা প্রমাণ করব। প্রথম প্রকাশ্যে আসা এই আয়নাঘরে জোরালো শব্দে চালানো হতো এক্সজস্ট ফ্যান। প্রকট শব্দ দিয়ে বন্দীদের শারীরিক ও মানসিকভাবে অসুস্থ করার উদ্দেশ্যেই করা হতো তা।
সম্প্রতি আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন মানবাধিকার কর্মী মাইকেল চাকমা। চোখ বেঁধে একটি জঙ্গলে ফেলে দেওয়া হয় তাকে। 5 বছর 4 মাস পর প্রথমবারের মতো সূর্যের আলো দেখার সৌভাগ্য হয় তার। প্রতিনিয়ত বন্দিদশার ভয়াবহ ট্রমা বয়ে বেড়াচ্ছেন তিনি। বেঁচে ফিরবেন কল্পনাও করতে পারেননি মাইকেল। মারা গেছেন ভেবে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছিল পরিবার। তার এই বেঁচে ফেরা যেন অলৌকিক। মাইকেল চাকমা ফিরে এলেও এখনো অনেকেই ফিরে আসেনি মৃত্যুপুরী আয়নাঘরগুলো থেকে। কি হয়েছে তাদের ভাগ্যে তা অজানা। তথাকথিত সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে এইসব বন্দিশালাকে হালাল করেছেন হাসিনা। যুক্তরাজ্য সহ ইউরোপীয় বিভিন্ন দেশ, এমনকি যুক্তরাষ্ট্র তার সন্ত্রাস বিরোধী যুদ্ধকে সমর্থন জানিয়েছে। কিন্তু হাসিনার সেই অজুহাত ছিল ভুয়া। বেশিরভাগ মানুষকেই সাজানো অভিযোগে বন্দী করা হয়। বছরের পর বছর ধরে গুম হওয়া ব্যক্তিদের ফিরে আসার জন্য অপেক্ষা করছে শত শত পরিবার। মিছিল, মিটিং, বিক্ষোভ করে আসছেন তারা। ধর্ণা দিচ্ছেন দাঁড়ে দাঁড়ে। হাসিনা উৎখাত হওয়ার পর আয়নাঘর প্রকাশ্যে আসায় এখন নতুন করে আশায় বুক বাঁধছেন তারা। 2013 সালে গুম হন মানবাধিকার কর্মী সানজিদা ইসলামের ভাই বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন। আদৌ বেঁচে আছেন কিনা তিনি আজও নিশ্চিত হওয়া যায়নি। না বেঁচে থাকলে অন্তত কোথায় তাকে মেরে ফেলা হয়েছে বা লাশ গুম করা হয়েছে তা জানতে চায় পরিবার, যাতে সেখানে গিয়ে সাজেদুলের জন্য দোয়া করতে পারে তারা, জানাতে পারে শোক। সে যদি বেঁচে নাও থাকে তাহলে কোথায় তার লাশ ফেলা হয়েছে আমরা সেই জায়গাটার কথাও জানি না। এই কষ্টটা এত ভারী যে বয়ে নেওয়া যায় না। যারা গুম হয়েছে তাদের প্রত্যেকের পরিবারের প্রতিটা সদস্যই বুক ভাঙা এই কষ্ট নিয়ে বেড়াচ্ছে। আরও কতকাল এই নরক যন্ত্রণা বয়ে বেড়াতে হবে, এর কি কোনো অবসান নেই? শুধু এটাই জিজ্ঞাসা গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর। অন্যদিকে হাসিনা বলছেন তিনি কোনো অপরাধ করেননি, রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ফাঁসানো হচ্ছে। এরই মাঝে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও ভারতে আশ্রিত হাসিনাকে বিচারের মুখোমুখি দাঁড় করানো বিশাল এক চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে নতুন দিনের বাংলাদেশের সামনে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।